আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুষম বৃত্তীয় গতি। এটা গতিবিদ্যা চ্যাপ্টারের সর্বশেষ অংশ, সুষম বৃত্তীয় গতি। তো সুষম বৃত্তীয় গতি যে ব্যাপারটা, আমরা প্রথমে এটাকে একটু বিশ্লেষণ করি যে এটা মানে কি বা এটা বলতে আমরা কি বুঝতেছি। বৃত্তীয় গতি মানে আমরা বুঝতেছি বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘূর্ণনশীল থাকে তাহলে তার যে গতি বা তার যে গতির পথ সেটাকে আমরা বৃত্তীয় গতি বলবো। আর সুষম বলতে বোঝাচ্ছে তার গতিটার মান একই থাকবে। অর্থাৎ মনে করো আমরা যে ফ্যান চালাই, ফ্যানটা যখন চলন্ত অবস্থায় থাকে তখন কিন্তু ফ্যানটা একই বেগেই ঘুরতে থাকে। তার মানে সে সুষম বেগে ঘুরতেছে বা সুষম দ্রুতিতে ঘুরতেছে এবং বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে সেটাকে আমরা সুষম বৃত্তীয় গতি বলতে পারবো। বাট যখন ফ্যানটা আমরা মাত্র স্টার্ট করি তখন কিন্তু সে সাথে সাথেই কি পায় না, যে বেগটা পায় সেটা কিন্তু সুষম পায় না। প্রথমে সে স্থির অবস্থায় থাকে, সেখান থেকে আস্তে 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 তার বেগের মানের পরিবর্তন ঘটে। তো এই অংশটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। কি করলাম, আমরা ধরে নিলাম যে এই কেন্দ্র থেকে কোন একটা সুতোর সাহায্যে আমরা একটা বস্তুকে বেঁধে রাখতেছি এবং তাকে স্পর্শক বরাবর একটা বেগ প্রাপ্ত করতেছি। এখন আমরা জানি যেহেতু সুতোর সাহায্যে আমরা তাকে ধরে রাখতেছি, সেই সুতোটার একটা দৈর্ঘ্য আছে যেটাকে আমরা এই বৃত্তের ব্যাসার্ধের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ সুতার দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধ সেম। এখন এই পথে যে আমরা তাকে ঘুরোচ্ছি, এই ঘুরানোর কারণে এটা এই পথটা দিয়ে সে কি করতেছে, চলাচল করতেছে। তাহলে এটাকে আমরা তার গতির পথ বলতে পারি। আর আমরা যখন প্রাস পড়াইছিলাম তখন বলছিলাম যে প্রাস একটু যদি খেয়াল করি, প্রাসের গতির পথটা কিন্তু বক্রপথ ছিল। আর আমরা বলছিলাম যে কোনো বিন্দুতে প্রাসের গতি যেহেতু বক্রপথ ছিল, বেগটা তার স্পর্শক বরাবর কাজ করে। এখানেও সেম ব্যাপার, এটাও যেহেতু বৃত্তাকার বা বৃত্তীয় পথ, সেই ক্ষেত্রে তার গতি বা বেগের দিকটাও সেই স্পর্শক বরাবর ক্রিয়াশীল থাকবে। তাহলে আমরা এখান থেকে বস্তুটাকে ঘোরানো আরম্ভ করলাম, এখান থেকে কোনো এক সময় সে এখানে আসলো। তাহলে এখানে যদি আবার আমরা ঘুরোচ্ছি তাকে এই দিকে, এই বরাবর তাকে ঘুরোচ্ছি, এভাবে সে ঘুরতেছে, যদিও এটা বৃত্তের মতো হয় নাই, বাট এমনি একটু ধারণা করে নাও আর কি। তাহলে এখানে বস্তুটার বেগের ক্রিয়ার দিক হবে স্পর্শক বরাবর। এখানে যদি বস্তুটা থাকে তখন তার দিক হবে স্পর্শক বরাবর। এইখানে যদি থাকে স্পর্শক বরাবর। তার মানে বেগটার প্রথম কথা হচ্ছে সুষম। সুষম মানে এর মানটা একই থাকবে, এই জন্য আমরা সেটাকে সুষম বলতেছি। বাট তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে যখন এই অবস্থানে থাকতেছে তো তার বেগের দিক এইদিকে, মানে লম্বা বরাবর উপরের দিকে, কিন্তু যখন এখানে তখন এইদিকে এইদিকে এইদিকে। প্রত্যেকটা বিন্দুতে বা প্রত্যেকটা মুহূর্তে তার বেগের দিক কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এখন দুইটা জিনিসটা আমরা একটু কথা বলি। একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ। এবার দ্রুতি মানে হচ্ছে অনলি মান লাগে যেটাতে, অর্থাৎ বেগ বলা যায়, বেগের সাথে তুলনা করা যায়, বাট সেটা একটা স্কেলার রাশি। আর আমরা জানি স্কেলার রাশি হলে তার শুধু মান লাগবে। তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো এখন এই যে দ্রুতিটা স্কেলার রাশি, তার শুধু মান হলেই হচ্ছে। তাহলে আমরা এখন সুষম বলতেছি, তার মানটা একই থাকবে। কিন্তু বেগের যদি কথা বলি, বেগে মানও লাগবে, দিকও লাগবে। তো বেগের মানকেই আসলে আমরা দ্রুতি বলে থাকি, এবং যেটা একটা কি রাশি, স্কেলার রাশি। এখন বেগের মান তো ঠিক আছে, মান একই থাকবে কারণ সুষম বলছি, কিন্তু দিক কি একই থাকতেছে? তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে স্পর্শক দিক, এই যে দিক, এই যে দিক, প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক আঁকলে প্রত্যেকটা বিন্দুতে দিক কি কেমন হবে, ভিন্ন হবে। তো এই কারণে আমরা এই যে বৃত্তাকার পথে যে বস্তুগুলো ঘুরে তাদেরকে আমরা কখনো, তাদের যে বেগটা সেটাকে কখনো আমরা সুষম বেগ বা সমবেগ বলতে পারি না। অর্থাৎ আমরা এখন থেকে বৃত্তাকার পথে যারা ঘুরবে তাদের জন্য সুষম বেগ এই কথাটা আমরা বলতে পারবো না, আমরা বলবো সুষম দ্রুতি। সুষম বেগ মানে আমরা যেটাকে সমবেগ বলতাম আর কি, এখন আর সমবেগ বলা যাবে না, এখন সুষম দ্রুতি বা সমদ্রুতি বলতে হবে। তার কারণ দ্রুতি হচ্ছে শুধু মান প্রকাশ করে, দিকের কোনো কথাবার্তা নাই। তার থেকে বড় কথা, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। তার মানে মান একই থাকলে আমরা তাকে সমদ্রুতি বলবো, আর মান এবং দিক দুইটাই
একই থাকলে সেটাকে আমরা সুষম বেগ বা সমবেগ বলে থাকবো। তাহলে বৃত্তাকার পথে যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটা কিসে ঘোরে? সমদ্রুতিতে ঘোরে, কিন্তু কিসে ঘোরে না? সুষম বেগে ঘোরে না। তাহলে এবার যদি তোমাকে কেউ একটা প্রশ্ন করে যে বৃত্তাকার পথে যে বস্তুগুলো ঘুরে সেই বস্তুর কোনো ত্বরণ থাকবে কিনা, আমি প্রশ্নটা লিখে দিই আগে। সুষম বেগ বলবো না কি বলবো? সুষম দ্রুতিতে। সুষম দ্রুতি বলতে সমদ্রুতিতে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান কোন বস্তুর মদিরান না হবে এটা, কোন বস্তুর ত্বরণ থাকে কিনা। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যাটা বলতে হলে আমাকে দ্রুতি এবং বেগের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে হবে প্রথমে। সুষম দ্রুতি, সুষম মানে সমান থাকবে, দ্রুতি মানে শুধু মান। যদি আমরা সুষম বেগ বলতাম তাহলে মান এবং দিক দুটাই সমান থাকতে হইতো। তাহলে সুষম দ্রুতি বলতে বেগের মানটা, শুধু মানটা সমান থাকবে। এরকম সমান মানে যে ঘুরতেছে, ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ থাকে কিনা। এখন ত্বরণ থাকে না কখন? আমরা সবাই জানি যে সমবেগে গতিশীল কোনো বস্তুর জন্য ত্বরণ থাকবে না। তো এখানে আমরা কি বলবো? এখানে আমরা খুব সিম্পল ভাবে দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ থাকে কিনা, আমরা বলবো হ্যাঁ থাকবে, কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে শুধু সমবেগের জন্য ত্বরণ থাকে না। তাহলে এখানে বেগটা কি নয়? সমান নয়। কেন? কারণ বেগের মান একই আছে, যেটাকে দ্রুতি বলতেছি, কিন্তু তার দিকটা প্রত্যেকটা বিন্দুতে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা জানি সমবেগ হতে হলে মান ও দিক উভয়ই থাকতে হবে। যেহেতু শুধুমাত্র মান সমান কিন্তু দিক ভিন্ন, এই কারণে সেটাকে সমবেগ বলা যাচ্ছে না। আর সমবেগ না হলে অবশ্যই 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 ত্বরণ থাকবে। তো এইখানে এই বৃত্তাকার পথের জন্য বা বৃত্তাকার ভাবে ঘূর্ণায়মান কোনো বস্তুর জন্য একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ, অর্থাৎ কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে। আচ্ছা, সেটা তো আমরা একটু পরে যাই, তার আগে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এই সুতোর সাহায্যে যখন আমরা বস্তুটাকে বেঁধে রাখতেছি, বেঁধে আমরা তাকে ঘুরোচ্ছি, তাহলে সে ছুটে যাচ্ছে না কেন? এটার একটা এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমরা একটা টেনিস বল, যেটাকে আমরা ডানলপ বল বলো, টেনিস বল যেটাকে আমরা ছোটবেলায় খেলতাম, সেই টেনিস বলটাকে তুমি পানিতে চুবাইছো বা পানিতে পড়ে গেছে খেলতে খেলতে কোনো এক সময়, সেই বলটাকে নিয়ে যদি আমি এইভাবে চক্রাকারে এইভাবে ঘূর্ণন দিয়ে তাকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে তার গায়ে লেগে থাকা পানির ফোঁটাগুলো চারিদিকে এবার ছড়িয়ে যায়, যেটাকে আমরা ফোয়ারার মতো বলি। চারিদিকে ছড়িয়ে যায়, মানে একটা ফোয়ারা ফোয়ারা সৃষ্টি হয়, এরকম এরকম ভাবে একটা ফোয়ারা সৃষ্টি হয়। এটা কেন হচ্ছে? কারণ ওই যে বিন্দুগুলো, পানির ফোঁটাগুলো তার গায়ে লেগে আছে বিভিন্ন অবস্থানে, তারা তাদের কি বরাবর চলে যেতে চায়? তাদের স্পর্শক বরাবর চলে যেতে চাচ্ছে। কারণ স্পর্শক বরাবর তো পানির ফোঁটাগুলো বের হয়ে যায়, কারণে একটা ফোয়ারার সৃষ্টি হয়। তো এই কারণ এখন পানির ফোয়ারাগুলো না চলে যেতে পারতেছে, কারণ এদেরকে ধরে রাখার মতো কেউ নাই। কিন্তু এই বস্তুটাকে যে আমি এভাবে ঘুরানোর চেষ্টা করতেছি, আমি তো তাকে কি দিয়ে বেঁধে রাখছি? একটা সুতোর সাহায্যে বেঁধে রাখছি। এই যে সুতোর সাহায্যে বেঁধে রাখছি, সে চাইলেও এখন আর বাইরে যেতে পারবে না। এখন তাকে, তার মানে আমি তাকে কেন্দ্রে আটকায় রাখছি। তাকে আমি আটকায় রাখছি কিসের সাহায্যে? সুতার সাহায্যে। তার মানে একটা বল বা একটা শক্তি দ্বারা তাকে আমি জব্দ করে রাখছি। এই যে বলটা তাকে ধরে রাখতেছে কোন দিকে? কেন্দ্র বরাবর তাকে ধরে রাখতেছে। যদি ধরে না রাখতো, সেই স্পর্শক বরাবর চলে যেত। তো এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। ওয়ার্ডটা একটু খেয়াল করো, কেন্দ্রমুখী বল। কি করে এই বলটা দিয়ে? যে কোনো বস্তুকে কেন্দ্রের দিকে একটা বল দ্বারা ধরে রাখি আমরা। তাহলে আমরা জানি নিউটনের আবার 3 নাম্বার সূত্র অনুযায়ী যে কেন্দ্রমুখী বল যদি তৈরি হয়, অবশ্যই তার বিপরীত দিকে একটা কি বল তৈরি হবে? কেন্দ্র বিমুখী।
3 নম্বর সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে সমান ক্রিয়াটা যদি কেন্দ্রমুখী হয় তাহলে প্রতিক্রিয়াটা কি হবে? কেন্দ্র বিমুখী। এখন কেন্দ্রমুখীটা তো তুমি বুঝতে পারতেছো, এই বলটা থাকার কারণে তুমি তাকে ধরে রাখতে পারতেছো। কেন্দ্রমুখী বলটা কখন কাজ করতেছে তখন তুমি বুঝবে কিভাবে? এখন ঘুরতে ঘুরতে যদি কোনো অবস্থায় সুতোটা ছিঁড়ে যায় তাহলে সে বাইরের দিকে চলে যাবে না? এই যে স্পর্শক বরাবর চলে যাবে বা বাইরের দিকে চলে যাবে, এই যে চলে যাবে, কার জন্য চলে যাবে? কারণ কেন্দ্রের বাহিরের দিকে একটা বল তৈরি হচ্ছে, কেন্দ্র বিমুখী বল। ওই বলের কারণে বস্তুটা মানে সুতোটা ছিঁড়ে যাওয়ার কারণে, সুতো ছিঁড়ে যাওয়া মানে কেন্দ্রমুখী বলটা নষ্ট হয়ে যাওয়া। তখন কেন্দ্র বিমুখী বলের কারণে সে কোন দিকে চলে যাবে? বাইরের দিকে চলে যাবে। এটাই হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ধারণা। এখন কেন্দ্রমুখী বলকে প্রকাশ করা হয় এফসি। সি মানে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা কেন্দ্রমুখী বলের মানে ইংলিশ নাম আর কি, এই কারণে সি লেখা হয়। আর কেন্দ্র বিমুখী বলকে এফসি দিয়ে আমরা প্রাইম অথবা অন্য কিছু দিয়ে প্রকাশ করি। মেইন হচ্ছে এটা কেন্দ্রমুখী বল, আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে তুমি যদি একই সাথে দুইটা বল কাউন্ট করো, যেমন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যখন সূত্রের সাহায্যে বস্তুটাকে ঘুরাচ্ছি তখন কেন্দ্রমুখী বল আছে, তাহলে তখন কি কেন্দ্র বিমুখী বল নাই? তা আমরা তো জানি বল তৈরি হলে বিপরীত দিকে একটা বল তৈরি হয়, ব্যাপারটা অনেকটা। এখন কিন্তু দুইটা বল দ্বারা কিন্তু একই সাথে কাজ হয় না। দুইটা বল দ্বারা, অর্থাৎ আমরা যেটা জানি বল এবং প্রতিক্রিয়া, তারপরে যে পরিমাণ ক্রিয়া দিব সমপরিমাণ প্রতিক্রিয়া পাবো, সব ঠিক আছে, কিন্তু সব সময় মানে সব সময় বলতে হ্যাঁ সব সময় ক্রিয়ারত বল এবং প্রতিক্রিয়ারত বল দুইটা দ্বারা কখনোই সিমুলটেনিয়াসলি মানে একই সাথে কাজ হয় না। যে কোনো একটা দিয়ে তোমাকে হিসাব করতে হবে। যেমন যখন বস্তুটাকে আমি ঘুরাচ্ছি তখন কেন্দ্রমুখী বলের কোনো প্রভাব কিন্তু এখানে আমরা দেখতেছি না, আমরা দেখতেছি কেন্দ্রমুখী বলের। কেন? কারণ এই কেন্দ্রমুখী বলের কারণে বস্তুটাকে আমরা ধরে রাখতে পারতেছি, না হলে সে চলে যেত। এবার যখন সুতোটা ছিঁড়ে যাচ্ছে অর্থাৎ কেন্দ্রমুখী বলটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে বাইরের দিকে চলে যাচ্ছে, মানে স্পর্শক বরাবর ছুটে চলে যাচ্ছে। তখন সেটা কার কারণে হচ্ছে? কেন্দ্র বিমুখী বলের কারণে। তখন তুমি কেন্দ্র বিমুখী বলে হিসাব করতে পারবে। এখন তুমি যদি এরকম চিন্তা করো যে কেন্দ্রমুখীও আছে কেন্দ্র বিমুখী আছে, সমান এবং বিপরীত, তাহলে তো একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিবে। কথাটা কি বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। তো এই কারণে সে ব্যাসার্ধ বরাবর কি করতেছে, ঘুরতেছে, ঘুরতে 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 যে বিন্দুতে আসবে তার বিভিন্ন বিন্দুতে কিসের মান? বেগের মান সেম থাকবে, কিন্তু দিকটা স্পর্শক বরাবর হওয়াতে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যেই কারণে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ অবশ্যই 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 থাকবে। কেন? কারণ এখানে সমবেগ হয় না, হয় সমদ্রুতি। সমবেগ হলে ত্বরণ শূন্য হইতো। তো যে কেন্দ্রমুখী বল বললাম আমরা, সেই কেন্দ্রমুখী বলটা শুধুমাত্র তখনই তৈরি হবে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকবে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরবে। যেমন আমরা যে ফ্যান গুলো চালাই অথবা যে চাকা চাকা যে ঘুরছে তাদের কেন্দ্রমুখী বল তৈরি হয়। অর্থাৎ না ঘুরলে মানে বৃত্তাকার পথ না হলে কোনো কেন্দ্রমুখী বল বা কেন্দ্রের দিকে কোনো বল, যেটাকে আমরা আরো একটা নাম বলি কেন্দ্র আকর্ষী বল, কেন্দ্রমুখী বা কেন্দ্র আকর্ষী বল বলে থাকি, সেই বলের তৈরি হবে না। তো কেন্দ্রমুখী বল যেটা, তার একটা সূত্র আছে, Fc equal to m v square divided by r। কেন্দ্রমুখী বলের সূত্র এখন থেকে মনে রাখবে, Fc equal to m v square r। m তো জানো যে বস্তুটাকে আমরা ঘুরাচ্ছি তার ভর, v হচ্ছে তাকে যত বেগ মানে মানটা কি বেগের মানটা যত বেগে ঘুরাচ্ছি, এবং সেটা সুষম থাকতে হবে, কারণ আমরা প্রথমে বলছি বেগটা হবে সুষম বৃত্তাকার গতি। তো বেগের মানটা লাগবে, আর হচ্ছে ব্যাসার্ধ হতে যে সুতা বা যে ব্যাসার্ধ নিয়ে, ছোট ব্যাসার্ধ হতে পারে ব্যাসার্ধ বড় হতে পারে, সেই ব্যাসার্ধ নিয়ে আমরা ঘুরাচ্ছি। এখন আমরা জানি বল মানে কি, F equal to ma, সেটা যে বলই হোক মানে ভর থাকবে সাথে ত্বরণ থাকবে। এবার একটা খেয়াল করো, এই এমটাকে যদি বাদ দেই, মানে F equal to যেহেতু এম এ, এখানে যদি আমরা লিখি এফ সি এর পরিবর্তে আমরা এ এম লিখলাম, এ সি লিখলাম। এ সি মানে হচ্ছে আগে ছিল কেন্দ্রমুখী বল, তাহলে এই ত্বরণটাকে আমরা বলতে পারবো কেন্দ্রমুখী ত্বরণ, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান বলা যাবে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তার মানে এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, আর আগে যেটা লিখছি সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল।
কেন্দ্রমুখী ত্বরণ। প্রকাশ করে এসি ত্বরণ সেন্ট্রিফিউগাল অর্থাৎ কেন্দ্রে কাজ করে, এখানে ভি স্কয়ার বাই আর, আর হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তো এখানে আরো কিছু টার্ম আছে, যেহেতু বৃত্তাকার গতি আমরা যে সূত্রগুলো প্রাসের প্রথম দিকে, প্রাসের বলতে না, প্রাসের না, গতিবিদ্যার প্রথম দিকে পড়ছিলাম, ওই যে 6টা সূত্র আমরা লিখাইছিলাম তোমাদেরকে কি হিসেবে, যে এগুলা আমাদের সবসময় কাজে লাগবে, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ ইটি স্কয়ার, ওই সূত্রগুলোই আমরা বৃত্তাকারের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। তবে বৃত্তাকারের জন্য আর আমরা এস বলতে পারবো না, অর্থাৎ এস তো হচ্ছে সরল রৈখিক দূরত্ব, ওইটাকে আমরা ওইভাবে বলতে পারবো না। এখন আমরা নতুন কিছু সূত্র বলবো, সেটা হচ্ছে বৃত্তাকার গতির ক্ষেত্রে। একটু দেখো, বৃত্তাকার গতির সূত্র। আচ্ছা, বৃত্তাকার গতির সূত্র, তাহলে আমরা কি করতেছি, এখানে সূত্র অ্যাপ্লাই করবো। এখন একটা সূত্র তোমরা অলরেডি পড়ে আসছো ক্লাস 9-10-এ, আমরা জানি যে কোনো বৃত্তাকার পথের, আচ্ছা আমি একটু বলে দিই আগে, বৃত্তাকার পথে আমি এ থেকে বি তে গেলাম, এটাকে আমরা চাপ বলি, বৃত্তের একটা চাপ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এবং কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, যেটাকে আমরা থিটা ধরলাম। তাহলে আমরা জানি যে চাপ চাপ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ। চাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা, এবং কেন্দ্রে উৎপন্ন কোণকে থিটা দ্বারা। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু আর থিটা। তো এস কে আমরা আরো একটা নাম বলি, সেটাকে আমরা বলি রৈখিক দূরত্ব। রৈখিক মানে একটা রেখা বরাবর, এবি কে আমরা মোটামুটি একটা রেখা ধরি, যদিও এটা চাপ মানে বৃত্তাকার দেখা যাচ্ছে, বাট এটাকে আমরা সরল রৈখিক ধরে থাকি আর কি। রৈখিক দূরত্ব এস সমান ব্যাসার্ধ তো আর আছে, আর থিটাকে আমরা একটা নাম বলবো এখন থেকে, এটাকে বলবো আমরা কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব মানে সে কোণ হিসেবে কতটুকু অতিক্রম করলে, অর্থাৎ দূরত্ব হিসেবে মনে করো সে এ থেকে বি তে গেল, রৈখিক দূরত্ব, কিন্তু কোণ হিসেবে দেখা গেল 10 ডিগ্রি বা 20 ডিগ্রি সে দূরত্ব অতিক্রম করলো, ওইটাকে আমরা এখন থেকে কৌণিক দূরত্ব বলবো। অর্থাৎ যদি কেউ রৈখিক দূরত্ব জানে, তাহলে সে কৌণিক দূরত্ব বের করতে পারবে, অথবা উল্টাভাবে বলি, কৌণিক দূরত্ব জানা থাকলে সে রৈখিক দূরত্ব বের করতে পারবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কৌণিক দূরত্বের যে ব্যাপারটা, সেটার এককটা এমনিতে আমরা রেডিয়ান হিসেব করি, রেডিয়ান হিসেব করি, কারণ এর সাথে সাইন কস কোনো কিছু নাই, তো না থাকলে অনলি থিটা, অনলি থিটা যখন একা একা, যেমন এখানে এখানে সাইন বা কস তার সাথে কোনো অপারেটর নাই, সেই ক্ষেত্রে থিটাকে আমরা সবসময় রেডিয়ানে প্রকাশ করব। অর্থাৎ এস এর মান যদি তুমি মনে করো 2 মিটার, ব্যাসার্ধ 1 মিটার, তাহলে থিটার মান যে মানটা আসবে ভাগ দিলে সেটা হবে রেডিয়ানে, রেডিয়ান এককে হবে। যদিও থিটার একক আমরা ডিগ্রিও জানি, রেডিয়ানও জানি, তারপর যখন একা একা সিঙ্গেল থাকবে, মানে যার সাথে সাইন বা কস থাকবে না, একা থাকলে সেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। আচ্ছা, এখন আমরা যদি এ সরণকে সময় দ্বারা ভাগ দিই, এস কে টি দ্বারা ভাগ দিলাম, এই পাশেও টি দ্বারা ভাগ দিলাম, আর থিটা টি দ্বারা ভাগ দিলাম। এখন সরণ বাই সময়কে আমরা কি বলি, আশা করি সবাই জানো, আমরা বেগ বলি। ব্যাসার্ধ রয়ে গেল থিটা বাই টি। দেখো, রৈখিক সরণ ডিভাইডেড বাই সময়, যে বেগ পাইছি সেটার এখন থেকে নাম হবে রৈখিক বেগ। রৈখিক বেগ বলতে একটা রেখা বরাবর যে বেগ কাজ করে, রৈখিক বেগ ভি। আর আর থেকে গেল থিটা বাই টি। থিটা কি, থিটাকে আমরা কি বলে থাকি, কৌণিক দূরত্ব। তাহলে কৌণিক দূরত্ব বাই সময়, তাহলে কৌণিক বেগ হবে, যেটাকে আমরা প্রকাশ করি ডব্লিউর মতো করে, বাট মাথাটা একটু বাঁকা থাকবে, এর একটা নাম আছে, নাম হচ্ছে ওমেগা, এর নাম হচ্ছে ওমেগা। এটাকে আমরা কি বলে থাকি, এটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এটা একটা আমাদের ফর্মুলা আসবে এখন থেকে, ভি ইকুয়াল টু আর ওমেগা, আর এখানে হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এই দুইটা টোটাল কয়েকটা সূত্র আমরা এখানে পাইছি। প্রথম হচ্ছে কেন্দ্রমুখী বল এম বি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কয়ার বাই আর, এরপর আসতেছে এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু আর ওমেগা।
তাহলে এবার একটু যদি চিন্তা করে দেখো, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে, সেই হিসেবে আমরা এই যে কেন্দ্রমুখী বল বলো, কেন্দ্রমুখী ত্বরণ বলো, সেই সূত্রগুলো কিন্তু আমরা চাইলে ওমেগা দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে? আমরা বেগের জায়গায় কি লিখতে পারবো দেখো, ভি এর পরিবর্তে আমরা আর ওমেগা লিখতে পারবো। তাহলে কেন্দ্রমুখী বলের একটা সূত্র এরকম আসে যে এম ভি এর জায়গায় আমরা আর ওমেগা লিখলাম। একটু খেয়াল করে দেখো কি আসে, আর স্কয়ার হবে তার আর কাটা যাতে এম ওমেগা স্কয়ার আর। এটাও কেন্দ্রমুখী বলের সূত্র, এটাও কেন্দ্রমুখী বলের সূত্র, এম ওমেগা স্কয়ার আর। এবার এখানে যদি বলো ভি এর পরিবর্তে আমরা এখানে ওমেগা আর বসাইতে পারি, তাহলে এখান থেকে শুধু এমটা যদি বাদ দিয়ে দিই আগের মতো আর কি সিস্টেম, এম বাদ দিয়ে দিলে তাহলে আমাদের এখানে থাকতেছে ওমেগা স্কয়ার আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র যদি ভি দেওয়া থাকে ভি স্কয়ার বাই আর, যদি ভি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে ওমেগা স্কয়ার আর। ওমেগা বলতে কৌণিক বেগ বলে থাকি। এর আরো একটা নাম আছে যেটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলে থাকি, বাট এটা এখানে বলবো না, এটা আমরা যখন পরে তরঙ্গ পড়তে যাব তখন এর নামটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে কি বেগ? কৌণিক বেগ। তো এই কৌণিক বেগের সূত্র তাহলে রৈখিক দূরত্বের সাথে, এখানে দেখো রৈখিক দূরত্বের সাথে আমরা কৌণিক দূরত্বের একটা সম্পর্ক পেলাম, রৈখিক বেগের সাথে আমরা কৌণিক বেগের একটা সম্পর্ক পেলাম। কৌণিক বেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? ওমেগা দ্বারা। ওমেগা মানে বলা হয় ওমেগা। সেম ভাবে এরকম রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক আছে, সেটা আমরা বেগের থেকে পাবো। তাহলে আমরা দেখতেছি বেগ ভি ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা। দুই পাশে আমরা আবার ওটার মতো টি দ্বারা ভাগ দিলাম। তাহলে বেগ বাই সময়কে আমরা কি বলি? ত্বরণ বলি। আর থেকে গেল এ বাই এ বলি, ওমেগা বাই টি কে আমরা কৌণিক ত্বরণ বলবো। কৌণিক বেগ ডিভাইডেড বাই সময় কৌণিক ত্বরণ, যেটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। তাহলে এখানে এ হচ্ছে কি? এ হচ্ছে রৈখিক ত্বরণ, এ হচ্ছে রৈখিক ত্বরণ। আর তো ব্যাসার্ধ জানোই, এটাকে আমরা কি বলি? আলফা। এটাকে বলি আমরা আলফা, বলবো কৌণিক ত্বরণ। তাহলে টোটাল এখানে আমরা আরো কয়েকটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে এরকম আর কি। আশা করি মোটামুটি কিছু হলে বোঝা গেছে। এ ইকুয়াল টু আর আলফা। তো এখন এগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু কৌণিক বেগ যেটা আমরা পড়ছি, কৌণিক বেগ নিয়ে আমাদের একটু কথা বলতে হবে, কারণ আমরা যে চ্যাপ্টারের নাম বলছি নাম হচ্ছে সুষম বৃত্তাকার গতি। আর সুষম বৃত্তাকার গতি মানে বৃত্তাকার পথে যে ঘুরবে সেখানে ভি এর মানটা একই থাকবে, তার মানে ওমেগার মানটাও একই থাকবে। যেহেতু বৃত্তাকার পথে যেই গতি পাবে বা যে বেগ পাবে তার নাম চেঞ্জ হয়ে গেছে, নাম হচ্ছে কৌণিক বেগ। আর কৌণিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। তাহলে ওমেগার জন্য আরো কয়েকটা সূত্র আমি তোমাদেরকে একটু বলে দিই, এগুলোর ম্যাথ গুলো হয়তো আমাদের এখানে লাগবে না, এখানে আমরা অ্যাড করব না, তারপরও আর কি। কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা। ওমেগার পরিবর্তে আরো কিছু সূত্র আছে, আমরা একটু লিখি সেটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল টি, অথবা 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। এখানে কোনটা কি আমি একটু বলি তোমাদেরকে। কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তু, সে যখন এখান থেকে ঘুরে আবার এখানে আসবে তখন সে একটা চক্র সম্পন্ন করছে আমরা বলি, বা একটা বৃত্ত কমপ্লিট করছে। তাহলে মানে একবার ঘুরছে, একবার ঘুরাতে সে কোণ হিসেবে 360 ডিগ্রি অতিক্রম করছে। আর রেডিয়ান হিসেবে মানে কোনটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে 2 পাই রেডিয়ান অতিক্রম করছে, আমরা এইভাবে বলি আর কি। তাহলে কোণ কোণ কত, তার কোণ কত হইলো, এখান থেকে ঘুরে আবার এখানে আসলো 2 পাই রেডিয়ান। আর এডি, রেডিয়ানকে আমরা আর এডি দ্বারা প্রকাশ করি। এখন এতে সে একটা সময় নিছে না? অবশ্যই সময় নিছে। তাহলে যদি তোমাদের তরঙ্গের সংজ্ঞাটা একটু মনে থাকে, সেটা হচ্ছে একবার ঘুরলে অথবা একটা চক্র সম্পন্ন করলে, তরঙ্গের ক্ষেত্রে আর কি, একটা চক্র বলতে যেখান থেকে শুরু হয় আবার ওখানে ফিরে আসতে হয়, একটা চক্র বা একটা বৃত্ত কমপ্লিট করতে সে যে সময় নেয় তাকে আমরা তার পর্যায়কাল বলি। পর্যায়কাল মানে হচ্ছে টি। তাহলে একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে কিসের মান?
থিটা, আর এটা হচ্ছে টি এর মান। তাহলে থিটা বাই টি কে আমরা কি বলি? ওমেগা বলি না? এই যে এখানে কিছু আগে দেখছি, দেখো যে থিটা ডিভাইডেড বাই টি, কৌণিক সরণ বা কৌণিক দূরত্ব, দূরত্বকে আমরা এখানে সরণও বলে থাকি, কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, সেটাকে আমরা কৌণিক বেগ বলি, অর্থাৎ থিটা বাই টি। এখানে থিটা হচ্ছে কত? 2 পাই, আর টি হচ্ছে কি তার পর্যায়কাল, মানে সে যেহেতু একবার ঘুরে ফেলছে তার পর্যায়কাল হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে 2 পাই বাই ক্যাপিটাল টি কে আমি ওমেগা বলতে পারি, তাহলে ওমেগা সমান 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি বলা যাচ্ছে। এখন এটা থেকে এটা কিভাবে আসলো, আসি আমরা সেই ব্যাখ্যাতে। এটা তো ঠিক আছে বুঝলাম, এটা কিভাবে আসছে সেটা হচ্ছে পর্যায়কালের ব্যাপারটা থেকে, বা পর্যায়কাল আমরা যেভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা পর্যায়কালের ব্যাপারটা এবার এখানে একটু ক্লিয়ার করে ফেলি। পর্যায়কাল, পর্যায়কাল টি সমান স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। এবার আসি স্মল টি কি? স্মল টি হচ্ছে সময় আমরা জানি, ক্যাপিটাল টি কি, ক্যাপিটাল এন কি হচ্ছে ঘূর্ণন সংখ্যা, বা যেটাকে আমরা চক্রের সংখ্যা বলে থাকি। ঘূর্ণন সংখ্যা অথবা চক্রের সংখ্যা। অর্থাৎ এখন তুমি তো কিছু আগে একবার ঘুরছো, একবার না ঘুরে বেশিবার ঘুরো, মনে করো তুমি ঘুরছো 5 বার ঘুরছো, 5 বার ঘোরার জন্য তোমার সময় লাগছে মনে করো 5 সেকেন্ড, তাহলে একবার ঘুরছো 1 সেকেন্ড, আরেকবার ঘুরছো 1 সেকেন্ড, আরেকবার, তাহলে তার পর্যায়কাল কত? পর্যায়কাল কাকে বলি? পর্যায়কাল হচ্ছে সে একবার ঘুরতে যে সময় নেয়। তাহলে তুমি যদি এভাবে লিখো যে 5 বার, 5 বার ঘুরতে সে সময় নিছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। কিন্তু পর্যায়কাল আমরা কাকে বলি? একবার ঘুরতে যে সময় নেয়, একবার ঘুরে আবার আগের জায়গায় আসতে। তাহলে আমি লিখলাম একবার ঘুরতে যে সময় 5 সেকেন্ড ডিভাইডেড বাই 5। তাহলে এই সেকেন্ডটা কি? সময়। এই যে দেখো উপর আছে সময়। এত বার, বার মানে কি সংখ্যা? ঘূর্ণন সংখ্যা, তাহলে স্মল টি বাই ক্যাপিটাল এন। তাহলে কত সেকেন্ড লাগছে, কতবার ঘুরতে, সেখান থেকে তুমি কি পেয়ে যাও চাইলে? পর্যায়কাল। তো এই পর্যায়কালের পরিবর্তে তুমি চাইলে পর্যায়কাল যেখানে লিখছি সেখানে তুমি স্মল টি বাই ক্যাপিটাল এন লিখতে পারো, ক্যাপিটাল এনটা উপরে উঠে গেছে, তাহলে 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল টি লিখতে পারো। তার মানে ওমেগা সূত্র হচ্ছে এখন থেকে আমাদের এই দুইটা, আর পর্যায়কালের সূত্র হচ্ছে এইটা। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। ওমেগা দুইটা সূত্র, এন কি ঘূর্ণন সংখ্যা। তো এই জিনিসগুলো দিয়ে কিছু সিম্পল ট্রিক্স তোমাদেরকে একটু বলি, সিম্পল ব্যাপার আর কি বলি। দেখো কৌণিক বেগ কিন্তু ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে না। অর্থাৎ এখানে যদি একটা বস্তু থাকতো আর এখানে একটা বস্তু আছে, দুইটাই যদি আমি ঘুরাই, মানে এখানে একটা দণ্ডর মতো আছে, মনে করি এটাকে, দণ্ডটাকে আমি ঘুরে আবার আগের জায়গায় আনলাম, তাহলে তুমি একটু খেয়াল করো তো, এও একবার ঘুরছে, এও একবার ঘুরছে, দুজনের সময় একই লাগছে। যেমন ঘড়ির কাঁটার কথা চিন্তা করো, ঘড়ির কাঁটাটা ছোট হোক অথবা বড় হোক, অর্থাৎ ব্যাসার্ধটা ছোট হোক অথবা ব্যাসার্ধটা বড় হোক, সেটা নিয়ে কিন্তু কোনো ফ্যাক্ট না। কথা হচ্ছে একবার ঘুরে আবার 12টার কাঁটা 12টায় আসতে আসতে পারলেই হবে, অথবা না একবার ঘুরতে পারলেই হচ্ছে। এখন একবার ঘুরতে ছোট কাঁটা যে সময় নেই, বড় কাঁটাগুলা, বড় কাঁটা বলতে শুধু সেকেন্ডের কাঁটার কথা বলতেছি, সেকেন্ডের কাঁটা ছোট হোক অথবা বড় হোক, যেমন হাত ঘড়ি যেটা, সেখানে কাঁটাগুলো ছোট, যেটা দেওয়াল ঘড়ি সেখানে কাঁটাটা বড়। তাহলে কি বড় কাঁটা কি কম সময় নেয় অথবা ছোট কাঁটা কি সময় ভিন্ন দেয়, এরকম কিছু আছে? না, কারণ দুজন একই কৌণিক বেগ, কি বেগে? একই কৌণিক বেগে ঘুরে আবার আগের জায়গায় আসতেছে, এবং দুজন সময় একই নিচ্ছে। তাহলে একই দূরত্ব অতিক্রম করলো দুজন, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করলো, এবং সেকেন্ডের কাঁটা হাত ঘড়ি হোক অথবা দেওয়াল ঘড়ি হোক, তারা কত সেকেন্ড সময় নিচ্ছে একবার ঘুরতে? সেকেন্ডের কাঁটা কতক্ষণ নেয় চিন্তা করে দেখো, 12 থেকে স্টার্ট করে আবার 12তে আসে, তাহলে 60 সেকেন্ড সময় অতিক্রম করে, অথবা যেটাকে আমরা 1 মিনিট বলে থাকি। তাহলে এই কাঁটাটা ছোট হোক অথবা বড় হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সে একবার ঘুরছে এবং কত সময় নিছে। তাহলে সেকেন্ডের কাটার জন্য কৌণিক বেগ চাইলে কিন্তু আমরা বের করতে পারি, সেকেন্ডের কাটার কৌণিক বেগ। একটু খেয়াল করো, সেকেন্ডের কাটার কৌণিক বেগ ওমেগা 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল টি, এটা দিয়ে আমরা করব।
ও, এককটা বলি একটু তাহলে। ওমেগার একক কি হবে? কেউ কি বলতে পারবা ওমেগার একক কি হবে? তার আগে ওমেগা সমান এমনিতে কি? ওমেগা সমান হচ্ছে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। কৌণিক সরণের একক কি বলছি? যে কৌণিক সরণের একক কি? রেডিয়ান। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ওমেগার একক কি হবে? রেডিয়ান সেকেন্ড ইনভার্স। রেডিয়ান, এই যে আমি এখন লিখে দিচ্ছি, দেখবে রেডিয়ান সেকেন্ড ইনভার্স আসবে। এটার একক রেডিয়ান, এটার একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখন এটাকে আমরা যদি একটু লিখি, 2 পাই রাখলাম। সেকেন্ডের কাটা যদি একবার ঘুরে তাহলে ঘূর্ণন সংখ্যা হবে 1। আর এতে সময় কতক্ষণ নিছে সে? 60 সেকেন্ড। তাহলে তার মান কত থাকতেছে? 20 পাই ডিভাইডেড বাই 60। একক কি হবে? রেডিয়ান সেকেন্ড ইনভার্স। এটা কিসের? এটা হচ্ছে সেকেন্ডের কাটার কৌণিক বেগ। আশা করি বুঝা গেছে। সেম ভাবে আবার তোমাকে আমি বললাম মিনিটের কাটার কৌণিক বেগ। পৃথিবীতে যত সেকেন্ডের কাটা আছে, যত ঘড়ি আছে, যত সেকেন্ডের কাটা আছে, সবগুলোর কৌণিক বেগ সেম। সে কাটাটা যত ছোটই হোক আর যত বড়ই হোক। এবার আসি আমরা মিনিটের কাটার জন্য কিভাবে করব। মিনিটের কাটার কৌণিক বেগ। তাহলে আমরা আগে কৌণিক বেগের সূত্র লিখি, 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল টি। এবার আমরা হিসেব করি, মিনিটের কাটা 12টা থেকে ঘুরে আবার 12টার কাছে আসলো। তোমরা একটু চিন্তা করে দেখো কত হয়। প্রথম কথা হচ্ছে সে ঘুরছে একবার, তাহলে ক্যাপিটাল এন এর মান হচ্ছে 1। এবার সে একবার ঘুরতে কত সময় নিছে বা কত সেকেন্ড সময় নিছে? তুমি চিন্তা করো, 12টা থেকে ঘুরে যখন আবার 12টায় আসতেছে তখন কিন্তু 60 মিনিট হয়। আর 60 মিনিটকে সেকেন্ডে নিতে হলে 60 ইন্টু 60। তাহলে কি থাকতেছে এখানে? 2 পাই ডিভাইডেড বাই 3600, যেটাকে আমরা বলি আর কি। একক কি হবে? রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে মিনিটের, পৃথিবীতে যত মিনিটের কাটা আছে সবগুলোর কৌণিক বেগ হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3600। চাইলে 2 আর তুমি এখানে কাটাকাটি করতে পারো, সমস্যা নেই। এরপর আসতেছে ঘন্টার কাটা। সেম ভাবে ঘন্টার কাটার কৌণিক বেগ। কৌণিক বেগের সূত্র লিখবো আমরা, মান বসাবো। একবার ঘুরতেছে, সময় কতক্ষণ হচ্ছে একবার ঘুরতে? আবার সে ঘন্টার কাটা। 12টা থেকে ঘুরে এসে যদি আবার 12টায় আসে তাহলে আমরা কত ঘন্টা বলি? কখনোই 24 ঘন্টা না, 24 ঘন্টা হচ্ছে 2 বার ঘুরতে হয়। তার মানে 12 ঘন্টা। এখন 12 লিখলাম, ঘন্টায় আছে, প্রথমে মিনিট নিলাম 60 দ্বারা গুণ করে, এরপর সেকেন্ডে নিলাম আরো 60 দ্বারা গুণ করে। এর ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সবগুলোকে গুণ করলে কত আসে আমরা একটু দেখি। 12 ইন্টু 60 ইন্টু 60, 4300। অর্থাৎ এখানে কত পাচ্ছি আমরা? 2 পাই ডিভাইডেড বাই 4320। একক হবে রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। এই হলো পৃথিবীতে যত ঘন্টার কাঁটা আছে তার কৌণিক বেগ। তার মানে যত কাঁটাই থাকুক না কেন, প্রত্যেকটা কাঁটার জন্য ওমেগার মান কি হচ্ছে? সেম হচ্ছে। ওমেগা বলতে কৌণিক বেগ সেম থাকতেছে, কিন্তু কাঁটাটার রৈখিক বেগ কিন্তু আবার ভিন্ন ভিন্ন। যেমন এখানে তুমি একটা কাঁটা নিলা, এরপর তুমি আরেকটা কাঁটা নিলা, তুলনামূলক একটু ছোট নিলা, এরপর একটা নিলা, মনে করো উপর নিলাম, একটা বড় নিলাম। রৈখিক বেগ তো মানে বুঝি মানে প্রান্তে যে বেগটা বা সে যে ঘুরবে তার জন্য কত হবে। এখন রৈখিক বেগের সূত্র আমরা কি জানি? s ইকুয়াল টু আর থিটা। এখন সবার জন্য তো থিটা সমান, ও 360 একবার ঘুরলে 360 ডিগ্রি, ও একবার ঘুরলে 360 ডিগ্রি, ও একবার ঘুরলে 360 ডিগ্রি। বাট এই যে ব্যাসার্ধটা আছে, এর ব্যাসার্ধ বড়, এর ব্যাসার্ধ মিডিয়াম, এর ব্যাসার্ধ ছোট। তাহলে এর জন্য এস, এস এর মান কি হবে? এস মানে দূরত্ব সে বেশি অতিক্রম করবে। এখন এই যে দূরত্ব, ও যে একবার ঘুরে আসলো, ও যে একবার ঘুরে আসলো, ও যে একবার ঘুরে আসলো, তিনজনের সময় একই না? তিনজনকে আমি মনে করো ঘন্টার কাঁটা ধরলাম, তিনটাই ঘন্টার কাঁটা, তিনজনের জন্য কিসের মান সমান? সময়ের মান সমান।
তাহলে বেগ s/t, যেটাকে আমরা বেগ বলি, বেগের মানটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আরো ভালোভাবে যদি বলি, বেগ ইকুয়াল টু আর ওমেগা। তাহলে ওমেগার মান তো পৃথিবীতে যত ঘন্টার কাঁটা আছে সবার জন্য সেম, কিন্তু যার ব্যাসার্ধ ছোট তার জন্য বেগের মান কম, যার ব্যাসার্ধ বড় তার জন্য বেগের মান বেশি। অর্থাৎ রৈখিক বেগের মান ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কাঁটাটা ছোট নাকি বড় সেটা রৈখিক বেগে ডিপেন্ড করে, কিন্তু কৌণিক বেগের উপর তার কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এই ব্যাপার সবগুলো আমরা কিসে পড়তেছি, কৌণিক বেগে। তো আমি প্রথম থেকে একটা রিভিউ দেই আজকে কি কি বললাম তোমাদেরকে। প্রথমে আমি বলছি সুষম বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতি আমরা কাকে বলবো, যে একটা বৃত্ত বা বৃত্তের একটা কেন্দ্রকে কেন্দ্র করে, একটা পয়েন্টকে কেন্দ্র করে সে যদি একই বেগ না, মানে বেগের মানে যেটাকে আমরা এখন থেকে কি বলবো, দ্রুতি, একই দ্রুতিতে সে যদি ঘুরতে থাকে, তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলবো, সুষম বৃত্তীয় গতি। প্রথম কথা হচ্ছে বৃত্তাকার পথ, দ্বিতীয় হচ্ছে সুষম, মানে মানটা সুষম থাকবে, যেটাকে আমরা দ্রুতি বলে থাকি। ঘুরলে এই ধরনের গতিকে, এই ধরনের বস্তুর গতিকে আমরা সুষম বৃত্তাকার গতি বলি। উদাহরণ হিসেবে তোমরা ঘড়ির কাঁটার গতি বলতে পারবা, ফ্যান, যে ফ্যানটা আমরা চলন্ত অবস্থায় ফ্যানের গতি আর কি, কারণ যখন স্থির থাকে তখন তো গতিটা আস্তে আস্তে রাইজ করে বা বৃদ্ধি পায়। এরপরে কেন সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান কোন বস্তুর ত্বরণ থাকে না, থাকে কি না বলছে, আমরা বলছি হ্যাঁ ত্বরণ থাকে, কারণ সুষম বেগে হইলে যে ত্বরণ শূন্য হয়, কিন্তু সুষম দ্রুতিতে হইলে সেটাকে আমরা সমবেগ বলতে পারতেছি না, কারণ বেগের মান একই থাকা সত্ত্বেও কি হয়ে যাচ্ছে, দিকগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর সেখান থেকে আমরা কেন্দ্রমুখী বলের ধারণা পেলাম, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কেন্দ্র বিমুখী বলের ধারণা পেলাম। এরপর কেন্দ্রমুখী বলের সূত্র বলে দিলাম, mv²/r। সেখান থেকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ পেলাম। কেন্দ্রমুখী বলের সূত্রে mv²/r বলা যাবে, অথবা m ওমেগা²r বলা যাবে, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কেন্দ্রমুখী ত্বরণ v²/r, যেখানে আবার লেখা যায় ওমেগা²r। এরপরে বৃত্তাকার গতির কয়েকটা সূত্র দিলাম, s = r থিটা, v = r ওমেগা, a = r আলফা। এইভাবেও আমরা এরপরে কৌণিক বেগ নিয়ে একটু আলোচনা করলাম। ঘড়ির কাঁটার বিভিন্ন কাঁটার জন্য কৌণিক বেগ নির্ণয় করলাম, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। আশা করি মোটামুটি কিছু হলো তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে হয়তো আমরা এটা নিয়ে আর একটু কথাবার্তা বলবো, একটা দুইটা হালকা পাতলা ছোটখাটো আমরা ম্যাথ দেখাই দিব। তো আজকে এতটুকু পর্যন্তই থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।